হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সে বাংলা ডাইজেস্ট। আজকে আমাদের ক্লাস 3 নভেম্বর ফার্স্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস 3। টোটাল আমরা 105টার মধ্যে টোটাল 105টা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা সিলেকশন করেছিলাম ফার্স্ট উইকে। তার মধ্যে দুটো ক্লাস আমাদের হয়ে গেছে, দুটো ক্লাসে 20-40টা এমসিকিউ আমরা কভার করেছি। তার সঙ্গে রিলেটেড যে সমস্ত ডেটাগুলো আমাদের জানা দরকার সেগুলো আমরা জেনেছি। স্ট্যাটিক জিকে, ডাইনামিক জিকে সব কিছু আমরা কভার করেছি। আজকে আমাদের থার্ড ক্লাস। আজকে আমরা 20টা এমসিকিউ তার সঙ্গে রিলেটেড সব কিছু জানব। ভারত মিশর যৌথ সামরিক মহড়া সাইক্লোন 2025। আগের দিনে কিন্তু আমরা এই সামরিক মহড়া নিয়েই শেষ করেছিলাম। আজকে আবার সেখান থেকেই শুরু হচ্ছে। সাইক্লোন আমরা অলরেডি আগের দিনও ক্লাসে বলেছিলাম, আজকেও আবার শুরু হচ্ছে সেখান থেকে। সাইক্লোন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর হবে জয়সালমের। জয়সালমেরে অনুষ্ঠিত হয়েছে সাইক্লোন। কার কার মধ্যে? ভারত আর মিশরের মধ্যে। ভারত মিশরের যৌথ মহড়া সাইক্লোন 25 জয়সালমেরে হয়েছে এবং দুদেশের সেনাবাহিনীর আরবান ওয়ারফেয়ার, ডেজার্ট কম্ব্যাট এবং অ্যান্টি টেরার অপারেশন এই যৌথ প্রশিক্ষণ গ্রহণ করে। এর লক্ষ্য ছিল কি এই মহড়ার? যে সামরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং আন্তর্দেশীয় সন্ত্রাস বিরোধী সক্ষমতা উন্নয়ন করা। ইজিপ্টের রাজধানী হলো কায়রো। দেখো, এই হলো কায়রো। কায়রোর পাশে হচ্ছে গিজা, কায়রো। জয়সালমের রাজস্থান, এই হলো জয়সালমের। রাজস্থানের মধ্যে এই হলো জয়সালমের। ইন্ডিয়া ইজিপ্ট কূটনৈতিক সম্পর্ক 1947 থেকে শুরু হয়েছিল এবং ইন্ডিয়ান আর্মি কমান্ড, যেটা সাউদার্ন কমান্ড বলছে, সেটা আমাদের পুনে মহারাষ্ট্রতে অবস্থিত। পুনে মহারাষ্ট্র মনে রাখবে, সাউদার্ন কমান্ড, ইন্ডিয়ান আর্মি সাউদার্ন কমান্ড। আর ইজিপ্ট আর্মি পরিচিত হচ্ছে ইজিপশিয়ান ল্যান্ড ফোর্স নামে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভারত বিদেশ যৌথ সামরিক মহড়ার অন্তর্গত? প্রত্যেকটি হবে। ইউথ অভ্যাস, মৈত্রী এবং সূর্যকিরণ সবগুলোই কিন্তু আগের দিনে আমরা ক্লাসে বলে দিয়েছিলাম একটা নোটেই। তো কোনটা কার মধ্যে? দেখো, ইউথ অভ্যাস ইউএসএ ইন্ডিয়ার মধ্যে, মৈত্রী থাইল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে এবং সূর্যকিরণ নেপাল এবং ইন্ডিয়ার মধ্যে হয়। এটা দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক মহড়া। যেমন সিমবেক্স আছে, যেমন সিমবেক্স তোমার সিঙ্গাপুর এবং ইন্ডিয়ার সাথে এই তোমার দ্বিপাক্ষিক মহড়া। এটি কাউন্টার টেরোরিজম, জঙ্গল ওয়ারফেয়ার এবং হাই অল্টিটিউড অপারেশন, অনেক উঁচুতে কীভাবে অপারেশন করা হবে তার জন্য এই ধরনের যে মহড়াগুলো হয় সেগুলো করা হয়ে থাকে। দেখো, ইউথ অভ্যাস ইন্ডিয়া এবং ইউএসএর মধ্যে শুরু হয় 2002 সালে। ইউএসএ মানে এই যে উত্তর আমেরিকায়। দেন সূর্যকিরণ নেপাল এবং ইন্ডিয়ার মধ্যে। নেপাল হচ্ছে ইন্ডিয়ার একদম উপরে নেপালের সাথে হচ্ছে তোমার সূর্যকিরণ 2011 সাল থেকে শুরু হয়। মৈত্রী থাইল্যান্ডের সাথে শুরু হয়েছিল, এই হচ্ছে তোমার থাইল্যান্ড। দেখো, এই ইন্ডিয়া থেকে এই থাইল্যান্ডে তোমার থাইল্যান্ড ইন্ডিয়ার মধ্যে মৈত্রী শুরু হয়েছিল 2006 সাল থেকে। ইন্ডিয়া ফ্রান্স এক্সারসাইজ, তার নাম হচ্ছে গারুদা মানে এই যে ইন্ডিয়ার এই যে ফ্রান্স, এটা হলো ফ্রান্সের সাথে ইন্ডিয়ার যে মহড়া হয় তার নাম হচ্ছে গারুদা। আর ইন্ডিয়া শ্রীলঙ্কার সাথে যে এক্সারসাইজ হয়, শ্রীলঙ্কা মানে ইন্ডিয়ার একদম লাস্টে শ্রীলঙ্কা, তো এই যে শ্রীলঙ্কা, তো এটা হলো তোমার মিত্র শক্তি। এই যে এক্সারসাইজটা তার নাম হচ্ছে মিত্র শক্তি। তাহলে সহজেই মনে থাকবে, আমরা ম্যাপের মাধ্যমে বুঝিয়ে দিলাম। নেক্সট হচ্ছে ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনী কোন মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন করেছে? উত্তর হবে নাসম এসআর, নাসম এসআর। ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনী যৌথভাবে নাসম এসআর বা নেভাল অ্যান্টিশিপ মিসাইল শর্ট রেঞ্জ এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে। এই মিসাইলটি সি স্কিমিং ক্যাপাবিলিটি, প্রিসিশন স্ট্রাইক এবং হালকা নৌযানে ব্যবহারযোগ্যতার জন্য তৈরি হয়েছে এবং এটি নৌবাহিনীর ইন্ডিজিনাস নেভাল মানে দেশীয় নেভাল স্ট্রাইক ক্ষমতা বাড়াবে। নাসাম এসআরের রেঞ্জ হলো 55 কিলোমিটার এবং এটি ডিআরডিও তৈরি করেছে এবং সিকিং এবং নেভাল হেলিকপ্টার এই জায়গাগুলোতে প্ল্যাটফর্মে ব্যবহার করা হয়। ডিআরডিও প্রতিষ্ঠা হয়েছিল 1958 সালে। ইন্ডিয়ান নেভি মোটো সামনোভরুণা, এটি একটি সংস্কৃত সেন্টেন্স। এর অর্থ হলো, বরুণা মনে হচ্ছে তোমার লর্ড অফ ওয়াটার, জলের দেবতা সদয় আমাদের উপরে সদয় হও। এই হলো ইন্ডিয়ান নেভির মোটো। নেক্সট হচ্ছে উইলো নামের 105 কিউবিট কোয়ান্টাম চিপটি কোন কোম্পানি প্রকাশ করেছে? উত্তর হবে গুগল। কোথায় করেছে সেটাও আমি বলে দিচ্ছি। গুগল কোয়ান্টাম এআই তাদের নতুন 105 কিউবিট কোয়ান্টাম চিপ উইলো প্রকাশ করেছে, যা ভেরিফিয়েবল কোয়ান্টাম অ্যাডভান্টেজ প্রদর্শন করে। চিপটি কোয়ান্টাম
ইকো কোয়ান্টাম ইকো ওটিওসি বলা হয় অ্যালগরিদম ব্যবহার করে জটিল গণনায় সুপার কম্পিউটারের তুলনায় 1300 গুণ দ্রুত কাজ করবে। কোয়ান্টাম এআই, গুগল কোয়ান্টাম এআই 1300 গুণ সুপার কম্পিউটার থেকে 1300 গুণ ফাস্ট কাজ করবে। এবং যেটা হচ্ছে সেটা সান্তা বারবারা হচ্ছে ক্যালিফোর্নিয়া, এটা তোমার এখানে ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটের এখানে। তো সান্তা বারবারায় গুগল এটি ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় গুগল কোয়ান্টাম ল্যাব। প্রথম কোয়ান্টাম সুপ্রিমেসি গুগল এবং সাইক্যামোর 2019-এ শুরু হয়েছিল। প্রথম কোয়ান্টাম সুপ্রিমেসি গুগলেরই ছিল, সেটা সাইক্যামোর 2019-এ শুরু হয়েছিল। কিউবিট ভিত্তি হচ্ছে সুপার কন্ডাক্টিংয়ের জন্য কিউবিট ভিত্তি করা হয়, মানে কিউবিট এককটা ব্যবহার করা হয়। ওটিওসি সম্পূর্ণভাবে আউট অফ টাইম অর্ডার কোরিলেটর অ্যালগোরিদম। কোয়ান্টাম কম্পিউটার মাপক হচ্ছে কিউবিট, কোয়ান্টাম কম্পিউটারের মাপক হচ্ছে কিউবিট, মনে রাখবে। উইলো চিপটি কী ধরনের ক্ষমতা প্রদর্শন করে? এটি হবে ভেরিফিয়েবল কোয়ান্টাম অ্যাডভান্টেজ, মনে রাখবে। গুগল উইলো চিপ বিশ্বের প্রথম ভেরিফিয়েবল কোয়ান্টাম অ্যাডভান্টেজ প্রদর্শন করেছে। তার মানে চিপটি এমন গণনা করতে পারে যা প্রচলিত সুপার কম্পিউটারের বাস্তব সময়ে করতে অক্ষম, যেটা এমনি বাস্তব সুপার কম্পিউটারের বাস্তব সময়ে করতে অক্ষম। তার 13,000 গুণ বেশি, বুঝতেই পারছো। সরি, আগে আমি মনে 1300 বলেছি, 13,000 গুণ। কোয়ান্টাম অ্যাডভান্টেজ পরীক্ষা করা হয়েছে ওটিওসি অ্যালগরিদমের মাধ্যমে। উইলো চিপ কিউবিট সংখ্যা 105 এবং গুগল কোয়ান্টাম এআই প্রতিষ্ঠা হয় 2013 সালে। ক্লাসিক্যাল কম্পিউটারের মধ্যে ফ্রন্টার, ক্লাসিক্যাল, সুপার কম্পিউটার এবং কোয়ান্টাম, মানে এর সাথে এই যে সুপার কম্পিউটার আছে ফ্রন্টিয়ার ক্লাস সুপার কম্পিউটার, এর 13,000 গুণ, মানে এর সাথে তুলনা করা হয়েছে। কোয়ান্টাম অ্যাপ্লিকেশন নাম কি? সিমুলেশন, ক্রিপ্টোগ্রাফি, এমএল। ভারতের প্রথম সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্রকল্প কোথায় শুরু হয়েছে? উত্তর হবে ওড়িশা। এটা আমরা আগের দিনেও করেছিলাম। ভারতের প্রথম এন্ড টু এন্ড সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্রজেক্ট ওড়িশায় চালু করা হয়েছে এবং উচ্চ পাওয়ার ইলেকট্রনিক্স, ইভি ফাস্ট চার্জিং এবং এয়ারোস্পেসে ব্যবহার করা হবে। তাহলে যেহেতু এখন ইভিতেই সব কিছু হচ্ছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ডেভেলপমেন্ট, মনে রাখবে। সিলিকন কার্বাইড ব্যবহার হয় ইভিতে, রেলে এবং স্পেসে। ফ্যাব মিশন, ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন বলা হয় ফ্যাব মিশন। এবং আইএসএম চালু হয়েছে, ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন চালু হয়েছে 2021 সাল থেকে এবং এটি ভুবনেশ্বরে প্রথম চালু হয়েছে। এবং এসআইসি চিপ সুবিধা কি? এটি হাই থার্মাল কন্ডাক্টিভিটি, খুব দ্রুত বিদ্যুৎ প্রবাহ করতে পারে। ঝাড়িয়া কোলফিল্ডের তাপমাত্রা এবং ভূমিধস পর্যবেক্ষণ করতে ইসরো কোন প্রযুক্তি ব্যবহার করেছে? উত্তর হবে টিআইআর, SWIR এবং SAR ইন্টারফারোমেট্রি। ইসরো এনআরএসসি ঝাড়িয়া কোলফিল্ড পর্যবেক্ষণ করে থার্মাল ইনফ্রারেড, যেগুলো শর্ট ফর্ম ছিল তার ফুল ফর্মগুলো দেখে নাও। থার্মাল ইনফ্রারেড TIR, শর্ট ওয়েভ ইনফ্রারেড SWIR এবং SAR ইন্টারফেরোমেট্রি প্রযুক্তি ব্যবহার করেছে। এর মাধ্যমে কয়লাগ্নি, ভূমিধস, মানে কয়লাতে যদি আগুন লেগে যায় তার সেটা ভূমিধস এবং তাপমাত্রা যাতে বৃদ্ধি না হয় সেগুলো রিয়েল টাইমে স্যাটেলাইটে শনাক্ত করা যাবে এর মাধ্যমে। তাহলে ঝাড়িয়া কোলফিল্ড কোথায়? ঝাড়খণ্ডের ধানবাদে। এই হলো ঝাড়খণ্ড, এই হচ্ছে ধানবাদ। এই ধানবাদে হলো তোমার ঝাড়িয়া কোলফিল্ড। BCCL পরিচালিত হয় কোল ইন্ডিয়া সাবসিডিয়ারি। এটা ঝাড়িয়া চালু করতে, মানে এখানে যে ঝাড়িয়া কোলফিল্ডটি আছে ধানবাদে, সেটি BCCL দ্বারা পরিচালিত হয়। BCCL আবার কোল ইন্ডিয়ার একটা সাবসিডিয়ারি কোম্পানি। এনআরএসসির সদর দপ্তর হচ্ছে হায়দ্রাবাদ। SAR এর সম্পূর্ণরূপ হচ্ছে সিনথেটিক অ্যাপারচার রেডার, যেখানে আমরা SAR ইন্টারফেরোমেট্রি বলছিলাম, সেই SAR এর ফুল ফর্ম হচ্ছে সিনথেটিক অ্যাপারচার রেডার। ইসরোর এখন বর্তমান চেয়ারম্যান হচ্ছে S সোমনাথ এবং এ হচ্ছে হায়দ্রাবাদ এনআরএসসির সদর দপ্তর। পরবর্তী কোশ্চেন, ইসরো কোন মিশনটি LVM-35 দিয়ে উৎক্ষেপণ করেছে? উত্তর হবে CMS-03 GSAT-7R। ইসরো LMB-3M5 ব্যবহার করে CMS-03 GSAT-7R উৎক্ষেপণ করেছে। তাহলে লঞ্চ ভেহিকেল হচ্ছে তোমার LMB-3M5, এর মাধ্যমে এই স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে। এটা কী জন্য করা হয়েছে? মূলত ইন্ডিয়ান নেভির যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি করবে। LMB-3 যে লঞ্চটা বলা হচ্ছে ভারতের সবচেয়ে শক্তিশালী লঞ্চ ভেহিকেল এবং ভবিষ্যতে এটি মানববাহী মিশনে ব্যবহৃত হবে। এবং এটার LMB-3 পূর্ব নাম হচ্ছে GSLV MK3। এর আগের নাম ছিল, লঞ্চ ভেহিকেলের আগের নাম ছিল GSLV MK3। GSAT-7R ব্যবহার হয়
এই যে জিস্যাট যেটা বলা হচ্ছে জিস্যাট 7R ব্যবহার হয় নেভাল কমিউনিকেশনের জন্য এবং কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে শ্রীহরিকোটা থেকে। এই হলো তোমার শ্রীহরিকোটা, একদম চেন্নাই দেখো এই তোমার তামিলনাড়ুর একদম উপরে, এই হলো তোমার শ্রীহরিকোটা। ইসরোর হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর মানে বুঝতেই পারছো কোথায়, এইখানে তোমার যদি শ্রীহরিকোটা হয় এই যে ব্যাঙ্গালোর, ইসরোর হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোর। LMB-3 থ্রাস্ট ক্যাপাবিলিটি কত? 640 টন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ক্যাম্পাস ট্যাঙ্ক কোন বিশ্ববিদ্যালয় চালু করেছে? উত্তর হবে চণ্ডীগড় ইউনিভার্সিটি। ক্যাম্পাস ট্যাঙ্ক তৈরি করেছে চণ্ডীগড় ইউনিভার্সিটি। চণ্ডীগড় ইউনিভার্সিটি ভারতে প্রথম বিশ্ববিদ্যালয় নেতৃত্বাধীন স্টার্ট আপ লঞ্চপ্যাড ক্যাম্পাস ট্যাঙ্ক চালু করেছে। এর মাধ্যমে ছাত্র উৎপাদকদের ফান্ডিং, মেন্টরশিপ, AI ল্যাব বা মার্কেট অ্যাক্সেস সুবিধা প্রদান করা হবে। মানে হাইটেক তোমার যে সুবিধাগুলো সেগুলো দেওয়া হবে এই ক্যাম্পাস ট্যাঙ্কের মাধ্যমে। ক্যাম্পাস ট্যাঙ্কের তহবিলে $6 মিলিয়ন দেওয়া হয়েছে, মানে 50 কোটি টাকা। ইউনিভার্সিটির লোকেশন কোথায়? এটা হলো পাঞ্জাবে। আর CUAI স্পেস মানে চণ্ডীগড় ইউনিভার্সিটির AI স্পেস হলো অ্যাডভান্স ইনোভেশন হাব। এটি একটি অ্যাডভান্স ইনোভেশন হাব। এর লক্ষ্য কি? স্টুডেন্টদের জন্য স্টার্ট আপ যে ইকোসিস্টেম সেটাকে তৈরি করা। সেটা বলতে কোম্পানি শুরু করা, কোনো ফ্যাক্টরি শুরু করা বা কোনো নির্দিষ্ট আইডিয়ার উপরে কাজ করে কোনো কোম্পানি তৈরি করা, সেই স্টার্ট আপগুলো যাতে তারা করতে পারে অ্যাডভান্স লেভেলে, তার জন্য এই ফ্যাসিলিটিসগুলো তৈরি করা হয়েছে। ক্যাম্পাস ট্যাঙ্ক প্রতিষ্ঠা 2012 সালে প্রতিষ্ঠা হয়েছিল। গুগল কোন অ্যালগরিদম ব্যবহার করে OTOCর মাধ্যমে কোয়ান্টাম অগ্রগতি প্রদর্শন করেছে? উত্তর হবে কোয়ান্টাম ইকোজ। একটু আগেই আমরা দেখলাম কোয়ান্টাম ইকোজ যে তোমার অ্যালগরিদম আছে, সেই অ্যালগরিদম ব্যবহার করে OTOCর মাধ্যমে কোয়ান্টাম অগ্রগতি প্রদর্শন করেছে। উইলো তার হচ্ছে কোয়ান্টাম চিপ, কোয়ান্টাম চিপের নাম হচ্ছে উইলো। এই কোয়ান্টাম ইকোজ অ্যালগরিদম ব্যবহার করে ভেরিফিয়েবল কোয়ান্টাম অ্যাডভান্টেজ প্রদর্শন করেছে। OTOC বিশেষভাবে chaotic কোয়ান্টাম সিস্টেম পর্যবেক্ষণে ব্যবহৃত হয়। OTOCর পূর্ণ নাম হচ্ছে আউট অফ টাইম অর্ডার কোরিলেটর। আউট অফ টাইম অর্ডার কোরিলেটর ব্যবহার করা হয় উইলো 105 কিউবিট। অলরেডি আমরা বলে দিয়েছি উদ্দেশ্য কী। উদ্দেশ্য হলো কোয়ান্টাম ক্যাওস এবং টাইম রিভার্সাল করা। এবং গুগল কোয়ান্টাম ইয়ার সদর দপ্তর হচ্ছে কোথায়? ক্যালিফোর্নিয়া। এবং কোয়ান্টাম ইকোজ ব্যবহার হয় পারফরমেন্স বেঞ্চমার্কিংয়ের জন্য। পরবর্তী কোশ্চেন, কানমিং বায়োডাইভার্সিটি ফান্ড কোন সম্মেলনে চালু হয়েছিল? উত্তর হবে COP15 কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এখানেই তোমার কানমিং বায়োলজিক্যাল ফান্ড সম্মেলন চালু হয়েছে। COP15 কনফারেন্স অফ পার্টিস বলা হয় তোমার বায়োডাইভার্সিটি রিজার্ভের জন্য। এই ফান্ড কানমিং মন্ট্রিল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্কের লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং COP15 আয়োজক দেশকে সেটা হলো চীন। COP15 করা হয়েছে কোথায়? চীনে। এবং CBD চুক্তি স্বাক্ষরিত হয়েছে 1992 সালে রিও আর্থ সামিটে হয়েছিল এটি। CBD সদর দপ্তর হচ্ছে মন্ট্রিয়াল, কানাডা। এই হলো তোমার কানাডা, মানে USA একদম লাস্টে। এইখানে তোমার নিউ ইয়র্কের কিছুটা গেলেই এখানে তোমার মন্ট্রিল। এইখানে মন্ট্রিল মানে কানাডার মন্ট্রিলে CBDর তোমার সদর দপ্তর আছে। COP15 থিম কি? ইকোলজিক্যাল সিভিলাইজেশন। KMGBF লক্ষ্য হচ্ছে 30-30 টার্গেট 2030-এর মধ্যে এটাকে কমপ্লিট করা হবে। UNEP অ্যাডাপশন গ্যাপ রিপোর্ট অনুযায়ী 2025-এর রিপোর্ট অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোর বার্ষিক আর্থিক প্রয়োজন কত? উত্তর হবে 310 থেকে 365 বিলিয়ন ডলার। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম অ্যাডাপটেশন গ্যাপ রিপোর্ট। উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজনের জন্য প্রতি বছর এত বিলিয়ন প্রয়োজন, যে জলবায়ু অভিযোজনের জন্য যে চেঞ্জ হচ্ছে জলবায়ুতে তার জন্য। কিন্তু বর্তমানে উপলব্ধ আন্তর্জাতিক জলবায়ু তহবিল এই প্রয়োজনের 20 থেকে 30% কম। যা আছে তা মাত্র 20 থেকে 30%। অ্যাডাপটেশন গ্যাপ আরও বাড়িয়ে যাচ্ছে। মানে এত টাকা প্রয়োজন কিন্তু তার সেই টাকা নেই যা দিয়ে সেটাকে যে চেঞ্জটা আসে সেটাকে রোকা যায়। UNEP সদর দপ্তর কোথায়? নাইরোবি, কেনিয়া। কেনিয়ার নাইরোবিতে। কেনিয়া কোথায়? এই হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ একদম এই সাইডে ইন্ডিয়ান ওশিয়ানের গায়ে। এই হলো কেনিয়া। কেনিয়ার নাইরোবি, এখানে তোমার UNEP-র সদর দপ্তর। AGR প্রকাশ হয় 2014 সালে। এর একটি রিপোর্ট, অ্যানুয়াল জেনারেল রিপোর্ট। এবং বড় হুমকি কি? হিটওয়েভ, ফ্লাড, ড্রট, এগুলো হচ্ছে তোমার বড় হুমকি। প্রধান লক্ষ্য কি? ক্লাইমেট রেজিলিয়েন্স, ক্লাইমেট যাতে চেঞ্জ না হয়
ভারত প্যারিস এগ্রিমেন্ট স্বাক্ষর হয়েছিল 2016 সালে এই বিষয়ে। নেক্সট কোয়েশ্চেন, ইন্টারন্যাশনাল ডে ফর বায়োস্ফিয়ার রিজার্ভ কোন দিন পালন করা হয়? উত্তর হবে 3 নভেম্বর। 3 নভেম্বরে বায়োস্ফিয়ার রিজার্ভ, ইন্টারন্যাশনাল ডে ফর বায়োস্ফিয়ার রিজার্ভ পালন করা হয় 3 নভেম্বর। ইউনেস্কো 2022 সালে 3 নভেম্বরকে ইন্টারন্যাশনাল ডে ফর বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করেছিল। তাহলে ইউনেস্কো ঘোষণা করেছিল 2022 সালে 3রা নভেম্বরকে ইন্টারন্যাশনাল ডে ফর বায়োস্ফিয়ার রিজার্ভ। দিনটির উদ্দেশ্য কী ছিল? বায়োস্ফিয়ার রিজার্ভের সংরক্ষণ, শিক্ষা, গবেষণা এবং টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরা, সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য। ইউনেস্কো প্রতিষ্ঠা হয় 1945 সালে এবং ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ছিল নীলগিরি। আমরা কিন্তু আগেও একটা জায়গায় আরেকটা ক্লাসে কিন্তু এগুলো সম্পর্কে পড়েছি অনেকটাই। এই হলো তোমার নীলগিরি, এটা কেরালা এবং তামিলনাড়ুর মিডল পজিশনে আছে, এখান থেকে কর্ণাটক, খুব 3টে স্টেটের প্রায় একই জায়গাতে তোমার নীলগিরি হিলটা বিস্তৃত। এইটা তোমার একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, এটাই প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। ইউনেস্কো ভারতে যে টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভ আছে তার সংখ্যা হলো 13টি। এমএবি প্রোগ্রাম শুরু হয়েছিল 1971 সালে এবং সর্বশেষ যে বায়োস্ফিয়ার রিজার্ভ সেটা হচ্ছে কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ 2025 সালে অ্যাড করা হয়েছে এবং সেটা হলো এই হচ্ছে কোল্ড ডেজার্ট, তোমার জম্মু কাশ্মীরের কোল্ড ডেজার্ট, কোল্ড ডেজার্ট হিমাচল প্রদেশের কোল্ড ডেজার্ট। বোঝা গেল সর্বশেষ যে বায়োডাইভার্সিটি রিজার্ভ সেটা হচ্ছে তোমার হিমাচল প্রদেশের কোল্ড ডেজার্ট 2025 সালে। গোগাবিল লেক বিহার কোন মর্যাদা অর্জন করেছে? উত্তর হচ্ছে রামসার সাইট। গোগাবিল লেক রামসার সাইট হিসেবে এখানে মর্যাদা অর্জন করেছে। এটি 94তম রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং এটি বিহারের একটি অক্সবো লেক। এখানে বহু পরিযায়ী পাখি আসে। রামসার স্বীকৃতির সংরক্ষণ, জলভূমি ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্ব বাড়ায়। দেখো এবার রামসার কনভেনশন 1971 সালে ইরানে হয়েছিল। রামসার কনভেনশন। ভারতের প্রথম রামসার সাইট কোনটা? চিল্কা লেক। চিল্কা লেক হচ্ছে এই যে উড়িষ্যার এই চিল্কা লেক, এখানে আমরা গেছি। এই চিল্কা লেক খুবই সুন্দর জায়গা এবং ডলফিন দেখতে পাওয়া যায়, অবশ্যই যাওয়া উচিত। চিল্কা লেক খুব সুন্দর জায়গা দেখতে। বিহারের প্রথম রামসার সাইট হলো কাবারতাল ওয়েটল্যান্ড। কাবারতাল ওয়েটল্যান্ড, দেখো কাবারতাল ওয়েটল্যান্ড হচ্ছে এটাও হলো বিহারের ঠিক এই জায়গাটায় কাবারতাল ওয়েটল্যান্ড। আর এই যে গোগাবিল যে বলছি অক্সবো লেক, এই যে অক্সবো লেক যেটা, সেটা হচ্ছে বিহারের একদম নিচের দিকে কিষানগঞ্জ একটা জেলা আছে, সেই কিষানগঞ্জ জেলাতে তোমার অবস্থিত গোগাবিল লেক, যেটা বর্তমানে রামসার সাইটে অ্যাড হয়েছে 2025-এ। তাহলে বিহারের বর্তমানে যেটা অ্যাড হয়েছে সেই রামসার সাইটের নাম আছে কাবারতাল। আর ভারতের প্রথম যে রামসার সাইট ছিল তার নাম চিল্কা লেক। আর বিহারের প্রথম যে রামসার সাইট তার নাম হচ্ছে কাবারতাল ওয়েটল্যান্ড। আর গোগাবিল যেটা অ্যাড হয়েছে লেক, সেটি কোথায় অবস্থিত? কিষানগঞ্জ জেলাতে। ভারতের টোটাল মোট রামসার জাতীয় সাইট কটা আছে? মোট সাইট 75টা সাইট আছে রামসার সাইট। নেক্সট কোশ্চেন, বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে কোন শহর শীর্ষস্থানে ছিল? AQI 349 থেকে 424, সবচেয়ে শীর্ষস্থানে ছিল লাহোর। মনে রাখবে, পাকিস্তানের লাহোর। তো লাহোর হচ্ছে সবচেয়ে দূষিত শহর, এই হচ্ছে তোমার লাহোর। IQAR রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের লাহোর বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত, যার AQI ছিল 349 থেকে 424, বা যেটা হ্যাজার্ডাস ক্যাটাগরির মধ্যে পড়ে। এগুলো শিল্প দূষণ, ধূলিকণা, যানবাহন নির্গমন, তাপমাত্রা, উল্টো দিকে বায়ুস্তর, এগুলোর জন্য হয়ে থাকে। এখানে কি AQI হ্যাজার্ডাস 300-র বেশি হলেই তাকে হ্যাজার্ডাস বলা হয়। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI মিনস। AQAR সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড হচ্ছে তোমার এইখানে, তোমার সুইজারল্যান্ড, এই সুইজারল্যান্ড। দেখো ফ্রান্স, ইটালি, জার্মানি, অস্ট্রিয়া চতুর্দিকে আছে, তার মিডিল হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড হলো তোমার AQI এর সদর দপ্তর। পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ এই যে। আর হুর পার্টিকুলার ম্যাটার 2.5 গাইডলাইন কি? 5 মাইক্রোগ্রাম পার মিটার মিমিকিউব এর মধ্যে থাকতে হবে হুয়ের PM টেবিল। লাহোরের প্রধান দূষণ উৎস কি? স্টাবল বার্নিং। লাহোরে যে প্রধান দূষণ হচ্ছে তার কারণ কি? স্টাবল বার্নিং, মানে তোমার যখন চাষযোগ্য জমিতে যখন ধান বা গম এগুলো চাষ করা হয়, সেগুলো যে গাছগুলো পড়ে থাকে সেগুলো যখন ধরিয়ে দেওয়া হয়, সেখান থেকে যে গ্যাসগুলো উৎপন্ন হয় সেইগুলোই হলো তোমার এখানকার দূষণের সবচেয়ে বড় কারণ। এখান থেকে তোমার বিভিন্ন ধরনের গ্রিন হাউস গ্যাসও উৎপন্ন হয়। গৃহ সামিট 2025-এর থিম কি?
হোয়াট ইজ দ্য থিম অফ দ্য গৃহ সামিট? উত্তর হবে ইনোভেট টু অ্যাক্ট ফর এ ক্লাইমেট রেজিলিয়েন্ট ওয়ার্ল্ড। ইনোভেট টু অ্যাক্ট ফর এ ক্লাইমেট রেজিলিয়েন্ট ওয়ার্ল্ড। গৃহ সামিট 2025-এর থিম ছিল ইনোভেট টু অ্যাক্ট ফর এ ক্লাইমেট রেজিলিয়েন্ট ওয়ার্ল্ড, যা ভবন নির্মাণ, নগর উন্নয়ন, সবুজ অবকাঠামোতে জলবায়ু সহনশীলতা বাড়ানোর উপর জোর দেয়। গৃহ হলো ভারতের জাতীয় গ্রিন বিল্ডিং রেটিং সিস্টেম। এর পুরো কী আছে দেখো, গৃহ সম্পূর্ণরূপ আছে গ্রিন রেটিং ফর ইন্টিগ্রেটেড হ্যাবিটেট অ্যাসেসমেন্ট। গৃহের সম্পূর্ণ নাম গ্রিন রেটিং ফর ইন্টিগ্রেটেড হ্যাবিটেট অ্যাসেসমেন্ট। এর অংশীদার কে কে? তেরি আর এমএনআরই। গ্রিন বিল্ডিং ফোকাস করা হয়েছে এনার্জি এফিসিয়েন্সির জন্য। ইন্ডিয়ার ফার্স্ট গ্রিন বিল্ডিং হচ্ছে সিআইআই হায়দ্রাবাদ। এই হলো তার পিকচার, সিআইআই হায়দ্রাবাদ। এটা তোমার ওপর থেকে যখন ড্রোন ভিউ দেখবে তখন হচ্ছে এই সিআইআই হায়দ্রাবাদ, পাশ থেকে দেখলে এই। আর সামিটের ভেন্যু কোথায় ছিল? নিউ দিল্লি। নেক্সট কোশ্চেন, আইসিআর সিএমএফআরআই কোন জাতীয় জরিপ শুরু করেছে? উত্তর হচ্ছে ন্যাশনাল মেরিন ফিশারিজ সেন্সাস। ন্যাশনাল মেরিন ফিশারিজ সেন্সাস 2025 শুরু করেছে আইসিআর সিএমএফআরআই, ভারত জুড়ে এটা শুরু করেছে। এবং যাতে দেশের সমুদ্র নির্ভর জনসংখ্যা, মাছ ধরার পদ্ধতি, নৌ নিবন্ধন এবং জীবিকা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। এতে নীতি ও উন্নয়ন গুরুত্বপূর্ণভাবে ভূমিকা রাখবে। এই রিপোর্টের বেসিসে সিএমএফআরআই এর সদর দপ্তর হচ্ছে কোচিতে। এই হলো তোমার কোচি। আর সিএমএফআরআই এর প্রতিষ্ঠা হয় 1947 সালে। ফোকাস কি এদের? মেরিন ফিশারিজ ডেটা কালেকশন করা। জরিপে অন্তর্ভুক্ত থাকবে কটি? 9টি উপকূলীয় রাজ্য। 9টি উপকূলীয় রাজ্যের জরিপে অন্তর্ভুক্ত থাকবে। পরিচালনাকারী সংস্থা হলো আইসিএআর। অবশ্যই এগুলো মনে রাখবে। রুল অফ ল ইন্ডেক্সে ভারতের অবস্থান কত? উত্তর হবে 86তম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবার। এবং ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট এরা এই রুল অফ ল ইন্ডেক্স 2025 বার করেছে, সেখানে ভারত 86তম স্থানে রয়েছে। সূচকে ডেনমার্ক সবার আগে আছে, তোমার স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, একদম ইউরোপের উপরের দিকে। ডেনমার্ক প্রথমে আছে, ভেনেজুয়েলা সবচেয়ে নিচে আছে। এবং সূচক প্রস্তুতকারী সংস্থা হলো WJP, যেটা বললাম ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট। এবং সূচক শুরু হয় 2009 সালে। কতগুলো দেশকে মূল্যায়িত করা হয়? 143টি। শীর্ষ 3 দেশ কি? প্রথম হচ্ছে ডেনমার্ক, তারপর নরওয়ে, তারপর ফিনল্যান্ড। আর ভারতের স্কোর কত? 0.51 অ্যাপ্রক্সিমেট। ওয়ার্ল্ড কোঅপারেটিভ মনিটর 2025 এ কোন দুটি ভারতীয় সমবায় বৈশ্বিকভাবে শীর্ষস্থান পেয়েছে? WCMA যে দুটি ভারতীয় কোঅপারেটিভ সংস্থা সবার উপরে আছে সে দুটির নাম হলো আমুল এবং ইফকো। GCMMFF বা আমুল এবং ইফকো, এই দুটি। 1 নম্বর হলো আমুল, 2 নম্বর হচ্ছে ইফকো। ওয়ার্ল্ডের যে কোঅপারেটিভ মনিটর আছে সেখানে ভারতের এই দুটি 1 নম্বর স্থানে এসছে। বিশ্বে 1 নম্বর, আর ইফকো 2 নম্বর। এটি তোমার আমুল তো যেন দুগ্ধ শিল্পে আছে, আর ইফকো আছে সার শিল্পে। ভারতের কৃষি, দুগ্ধ ও সার খাতে বিশেষ অবদান রাখে এরা। আমুল প্রতিষ্ঠা হয় 1947 সালে, আর ইফকো প্রতিষ্ঠিত হয় 1967 সালে। WCM প্রস্তুতকারী হচ্ছে ICA এবং EURICAC। আমুলের টার্নওভার হচ্ছে $7.3 বিলিয়ন US ডলার। এবং ইফকো যে সেবা পায় প্রায় 50 মিলিয়ন কৃষক এখান থেকে সেবা পেয়ে থাকে ইফকো সার শিল্পে, সারের সেক্টরে। G20 ওয়েলথ, মানে লাস্ট কোশ্চেন এটা আমাদের আজকে। G20 ওয়েলথ ইনইকুয়ালিটি রিপোর্ট অনুযায়ী 2050 সালে শীর্ষ 1% মানুষের মোট সম্পদ কত? 46%। 2050 সালে টোটাল ওয়ার্ল্ডে যত সংখ্যা আছে তার মধ্যে যে 1% মানুষের হাতে, পৃথিবীর 46% সম্পদ তাদের হাতে চলে যাবে 2050 সালে রিপোর্ট অনুযায়ী। G20 ওয়েলথ ইনইকুয়ালিটি রিপোর্টে বলছে। প্রতিবেদনটি ফসিল ফুয়েল বিনিয়োগ বন্ধ, বৈষম্য হ্রাস, জনমুখী অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করেছে। রিপোর্ট প্রকাশ করে কারা? সাউথ আফ্রিকার G20 প্রেসিডেন্সিতে প্রকাশ করা হয়েছে। G20 প্রেসিডেন্সি সাউথ আফ্রিকা ছিল, এবং সাউথ আফ্রিকাতেই এর যে G20-র যে সম্মেলন হয়েছিল সেখানেই এটি প্রকাশ করা হয়েছে। বর্তমান বিশ্বে সম্পদের বৈষম্য শীর্ষ 1%, 38.5%। মানে এখন যে বর্তমানে যে ডেটা আছে 1% মানুষের কাছে, ওয়ার্ল্ডের 1% মানুষের কাছে 38.5% অলরেডি সম্পদ তারাই ধরে রেখেছে, এই 1% লোক। ব্যান করতে হবে ফসিল ফুয়েল প্রজেক্টের উপরে সুপারিশ করা হয়েছে। এবং বৈষম্যের প্রধান কারণ বলা হচ্ছে ক্যাপিটাল ইনইকুয়ালিটির জন্য। ক্যাপিটাল সব জায়গায় সমানভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে না, যার জন্য এটা ইনইকুয়ালিটিটা বাড়ছে। এবং লক্ষ্য বস্তু করা হয়েছে 2050 সাল। আজকে এই পর্যন্তই। টোটাল আমরা আজকে 20টা MCQ করলাম, তার মানে টোটাল
3টে ক্লাসে 60টা এমসিকিউ কমপ্লিট হলো এবং রিলেটেড অনেক জিকে আমরা কিন্তু শিখে নিলাম অলরেডি। এবং যেভাবে আমরা ম্যাপের আকারে আমরা ফ্যাক্টসের মাধ্যমে দেখাচ্ছি, সেগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে তোমার জিকের যে লেভেল সেটা কিন্তু একটা হাই পজিশনে নিয়ে চলে যাবে। এবং আমাদের যে বিভিন্ন ধরনের টাফ এক্সামগুলো থাকে, বিশেষ করে বিসিএস, ডব্লিউবিসিএস বা ইউপিএসসি বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত জব, সেখানে কিন্তু খুবই এগুলো ফ্রুটফুল হবে। আর এর বাইরে তো আমাদের যা পরীক্ষা আছে, ডব্লিউবি বলো, কেপি বলো, ডব্লিউবিসিএস বলো, রেল বলো, ক্লার্ক বলো, টেট বলো, এসএসসি বলো, সমস্ত পরীক্ষায়, পিএসসি বলো, সমস্ত পরীক্ষায় কিন্তু এই এমসিকিউগুলো এবং এই কারেন্ট অ্যাফেয়ার যেভাবে আমরা পড়াচ্ছি এগুলো খুবই হেল্পফুল হবে। তো এই হলো আমাদের আজকের ক্লাস। অবশ্যই সাবস্ক্রিপশন করে নেবেন সিএ বাংলা ডাইজেস্টে। এর বাইরে আরও দুটো চ্যানেল আছে আমাদের, একটা হলো দীক্ষা, আর একটা হলো তোমার দ্য সিভিল ফিউশন। দীক্ষা সমস্ত পরীক্ষার জন্য ক্লাস দেওয়া হয়, আর দ্য সিভিল ফিউশনে ক্লাস দেওয়া হয় অনলি ফর ডব্লিউবিসিএস অ্যান্ড ইউপিএসসির জন্য। তো যারা দীক্ষাতে সাবস্ক্রিপশন করেছে এবং এখানে ক্লাস দেখতে থাকছো, তারা কিন্তু এখানেও ক্লাস দেখতে থাকবে, তারা তোমাদের নলেজ কিন্তু অনেকটাই গ্রো করবে। তো 3টে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রিপশন করে নেবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে, আর যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আজকে এই পর্যন্ত।